ডিয়ার ভিউয়ার, আমি এটি সুশান্ত। আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর বিষয় হলো এপিএ, অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট, বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি 2022। বিদ্যালয় পর্যায়ে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি প্রণয়ন। এটি 2014-15 সাল থেকে প্রবর্তন করা হয়েছে। এরপর এটি চলমান রয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা সরকারি অফিসেই ঊর্ধ্বতন এবং অধস্তনদের সাথে এই চুক্তি বিদ্যমান রয়েছে। আমাদেরকে এবছর একটি নমুনা বিদ্যালয়ের এপিএর জন্য একটি নমুনা প্রদান করা হয়েছে। তবে এখানে একটি আমার সবুজ মার্ক করা একটি যে প্যারা রয়েছে সেখানে একটু দৃষ্টি আকর্ষণ করেছে সকলের। সেটি হলো যে একটি নমুনা প্রেরণ করা হয়েছে। প্রধান শিক্ষকগণ নমুনাটি থেকে ধারণা গ্রহণ করতে পারেন। তবে প্রধান শিক্ষকগণ তার বিদ্যালয়ের সার্বিক অবস্থা, পরিবেশ, ভৌত অবকাঠামো এবং পারিপার্শ্বিকতা বিবেচনা করে এপিএ প্রণয়ন করবেন। কোনো অবস্থাতেই শতভাগ নমুনা অনুসরণ করা সমীচীন হবে না। এখানে একটি নমুনা আমরা দেওয়া হয়েছে। সেই নমুনাকে আমরা কিছুটা কাস্টমাইজ করব। আমি একটি এপিএর অর্থাৎ একজন প্রধান শিক্ষকের সাথে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের যে চুক্তি সেটি নিয়ে বিস্তারিত কথা বলবো এবং ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে, সকলের ধৈর্য কামনা করছি। এবং যদি কোনো প্রশ্ন থাকে এ বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। তবে আমরা এপিএতে যাওয়ার আগে আমাদের একটু গঠনতন্ত্র মানে আমাদের নির্দেশিকা নিয়ে কথা বলবো। এই নির্দেশিকাটি প্রণয়ন করে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতি বছর এটি করে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি প্রণয়ন, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন নির্দেশিকা। এই চুক্তিটি কিভাবে করবেন, চুক্তিটির কাঠামো এবং এটি কিভাবে পরিবীক্ষণ করা হয় এবং কিভাবে মূল্যায়ন করা হয় সেটার উপরে ডিটেলস এখানে একটি নির্দেশিকা রয়েছে। তার আগে আমি এখানে একটু দেখতে পাচ্ছি এটাতে বাংলাদেশ সরকারের লোগো। এই লোগোটি কিন্তু এপিএর, দেখেন এটি সরকার নির্ধারিত একটি লোগো, এপিএর এই লোগো। তা আমি এই যে মন্ত্রিপরিষদ বিভাগ এটি তৈরি করেছে, এটার আলোকেই আসলে সরকারের সমস্ত দপ্তর, বিভাগ, মন্ত্রণালয়, মাঠ পর্যায়ের সকল অফিস এটার আলোকেই কিন্তু এপিএটা করে থাকে। এপিএ আসলে কি? এটি একটি চুক্তি। আমি আগেও বলেছি এটি একটি চুক্তি। এই চুক্তিটি কিন্তু দুই পক্ষ সম্মত হয়ে কিন্তু চুক্তিটা প্রণয়ন করবে। এই 2022-23 অর্থবছরের জন্য এই নির্দেশিকাটি তৈরি করা হয়েছে। আমাদের যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি প্রণয়নে আমরা যে বিষয়গুলি বিবেচনা করব, সরকারি নির্বাচন ইশতেহার 2018 মানে বর্তমান সরকারের প্রেক্ষিত পরিকল্পনা 2021 এবং 2041, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটি আমাদের বিবেচনায় নিতে হবে। এরপর রয়েছে এসডিজি, এরপর ডেল্টা, বাংলাদেশ ডেল্টা প্ল্যান। এইগুলির আলোকেই সাধারণত আমরা বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন দপ্তর এটার আলোকেই কিন্তু এই এপিএটা প্রণয়ন করা হয়। এখানে এপিএ সম্পর্কে কিছু বিবেচ্য বিষয় রয়েছে। এটি সাধারণত রুটিনধর্মী বা ক্ষুদ্র কাজসমূহ পরিহার করতে হবে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যেহেতু সরকারি অফিস হিসেবে নাগরিক সেবা, আভ্যন্তরীণ সেবা, আর্থিক ব্যবস্থাপনা, অফিস ব্যবস্থাপনা, প্রশাসনিক ব্যবস্থাপনা উন্নয়ন সংক্রান্ত লক্ষ্যমাত্রা সহ গুরুত্ব সহকারে এপিএতে উল্লেখ করতে হবে। আমি এই নির্দেশিকাটির লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তারপর প্রতিটি সরকারি অফিসে একটি এপিএ টিম থাকবে। এই এপিএ টিমের কাজ কি হবে? প্রতি 2 মাস অন্তর এর অগ্রগতি পর্যালোচনা করবে, এপিএর ত্রৈমাসিক প্রতিবেদন তৈরি করবে, অর্ধবার্ষিক প্রতিবেদন তৈরি করবে এবং বার্ষিক প্রতিবেদন তৈরি করবে। মোট 6টা প্রতিবেদন তৈরি করতে হবে। ত্রৈমাসিক করে হলো 4টি, অর্ধবার্ষিক একটি আর বার্ষিক একটি। এই 6টি প্রতিবেদন কিন্তু তাদের তৈরি করতে হবে। আর আমাদের মাঠ পর্যায়ে আসলে এপিএ স্বাক্ষরের সর্বশেষ হলো তারিখ প্রতি বছরের 25শে জুন। আর ত্রৈমাসিক রিপোর্টগুলি দিতে হবে 15 অক্টোবর, 15 জানুয়ারি এবং 15 এপ্রিলের মধ্যে, এবং অর্ধবার্ষিক রিপোর্ট দিতে হবে 30শে জানুয়ারি, এবং যে বার্ষিক
যে রিপোর্ট সেটি প্রেরণ করতে হবে 15 জুলাইয়ের মধ্যে। এবার চুক্তির কাঠামো, এবার আমরা কাঠামো নিয়ে কথা বলবো। অনেকেই জানেন, তারপরেও যেখান থেকে আসলে কাঠামোটি আসছে সেই মন্ত্রিপরিষদ বিভাগের যে নমুনা, সেখান থেকে আমরা এই কাঠামোটি গ্রহণ করতে পারি। এই যে এই সূচিপত্র দেখলে আমরা কাঠামোটি বুঝতে পারবো। আমাদের কর্ম সম্পাদনের সার্বিক চিত্র থাকবে, এরপর একটি প্রস্তাবনা থাকবে, সেকশন 1, সেকশন 2, সেকশন 3, এই 3টি সেকশন থাকবে, আর সংযোজনী থাকবে 1 থেকে, এখানে 9টা দেখা যাচ্ছে, আসলে একটি নির্দেশনা হবে না। 4 নম্বর যেটি আছে এটি আসলে মন্ত্রণালয়ের জন্য, এটা আমাদের হবে না। তাহলে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের জন্য বা মাঠ পর্যায়ের জন্য 1 থেকে 8 পর্যন্ত আমাদের সংযোজনী হবে। এই যে একটি সার্বিক চিত্র, এই যে প্রথমে যেটা আছে সার্বিক চিত্র, সার্বিক চিত্রের ভিতরে কিন্তু আমাদের এই জিনিসগুলি থাকবে। সাম্প্রতিক অর্থাৎ 3 বছরের প্রধান অর্জনসমূহ এবং আমাদের বিদ্যালয় সংশ্লিষ্ট বিদ্যালয়ের সমস্যা এবং চ্যালেঞ্জসমূহ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং 2022-23 অর্থ বছরের সম্ভাব্য প্রধান অর্জনসমূহ এখানে লিপিবদ্ধ থাকবে। এইভাবে একটি প্রস্তাবনা থাকবে, অর্থাৎ কোন অফিসের সাথে কোন অফিসের এই চুক্তি এবং এই চুক্তিটি মানে কত তারিখে স্বাক্ষরিত হলো, এটি একটি প্রস্তাবনা থাকবে। এইখানে আসি এখন সেকশন 1-এ আমাদের যে রূপকল্প, অভিলক্ষ্য এবং কর্মসম্পাদনের ক্ষেত্র। আমাদের এইখানে আসলে যেহেতু এটিএস এসিআরের আসলে পরিপূরক এটা, অতএব এসিআরের পরিবর্তে এটি চালু হবে অদূর ভবিষ্যতে। এজন্য এইখানে কর্মসম্পাদনের ক্ষেত্রে থাকবে আসলে 70 মার্কস, আর সুশাসন এবং সংস্কারমূলক কর্মসম্পাদনের ক্ষেত্রে থাকবে 30 মার্কস। এই 30 মার্কসটি নির্ধারিত, এটি মন্ত্রিপরিষদ কর্তৃক আসলে আমাদের নির্ধারণ করে দিয়েছে। এইখানে আমাদের তেমন করার কিছু নেই, অর্জন করার বিষয় শুধু। আর এইখানে আমাদের নিজেদের মতো করে সাজিয়ে নিতে হবে 70 মার্কসের। আমরা যখন হাতে কলমে দেখব, আমরা যাবো এপিএতে, তখন আমরা এটা দেখাবো কীভাবে মার্কসটি ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে। এরপরে আমাদের একটি সেকশন 2-তে রয়েছে বিভিন্ন কার্যক্রমের চূড়ান্ত ফলাফল এবং প্রভাব। এখানে আমাদের 2টি প্রভাব আমরা নিয়ে আলোচনা করব। মন্ত্রণালয় থেকে যে 2টি প্রভাব এখানে উল্লেখ করা হয়েছে সেটি আমরা এটা আমি দেখাবো। এরপরে এটা হলো আসলে সেকশন 3, মূল যে জায়গা, কর্মসম্পাদন পরিকল্পনা। এই যে দপ্তর মাঠ পর্যায়ের অফিসের জন্য এই নমুনাটি, মাঠ পর্যায়ের জন্য এটি নমুনাটি প্রযোজ্য। এখানে কর্মসম্পাদনের ক্ষেত্র প্রথম অংশের জন্য থাকবে 70 এবং সুশাসন এবং সংস্কারমূলক থাকবে হলো 30। এই 30কে আবার ভাগ করা হয়েছে 5টি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে। একটি হলো শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়নে 10 মার্কস, ই গভর্নেন্স এবং উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন 10, তথ্য অধিকারে হলো 3, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা 4, সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা বাস্তবায়ন হলো 3। এই হলো 30। কিন্তু আমরা একটি মজার বিষয়, আমরা পরবর্তীতে যখন দেখব তখন দেখব যে এটা আসলে 50 মার্চ, এটাই আছে 50 মার্চ, এটা 25, এটাই 25, এটাই 25। সেটা নিয়ে আমরা আলোচনা করব যে এখানে আছে 50, এটার মার্চই 50, আবার বলতেছে এখানে 10। এটা কেন, এটা পরবর্তীতে আমরা আলোচনা করব। এখানে সংযোজন থাকবে, কিছু শব্দ সংক্ষেপ থাকবে। সংযোজনী 2-তে থাকবে এরকম ছকে আমাদের থাকবে, অর্থাৎ আমরা যে কার্যক্রম নিব এবং সূচক বিবেচনা করব সেটা কিন্তু প্রত্যেকটাই যে মানে কোন বিভাগ বা কে, সহকারী শিক্ষক না প্রধান শিক্ষক না এসএমসি না কেটিও, কে বাস্তবায়ন করবে এটা কিন্তু এখানে লেখা থাকবে। এবং এই সূচকের বিপরীতে প্রমাণক দাখিল করতে হবে। যেমন মা সমাবেশ থাকলে মা সমাবেশের মানে রেজুলেশন, এটা আমাদের প্রমাণক হিসেবে রাখতে হবে। প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা সূচকের বিপরীতে, কার্যক্রমের বিপরীতে কিন্তু আমাদের প্রমাণক সংগ্রহ করতে হবে, তা নাহলে রিপোর্ট গ্রহণযোগ্য হবে না। এরপর সংযোজন 3-তে থাকবে যে আপনি যে সূচকটা বা কার্যক্রমটা নিয়েছেন সেটা অন্য কোনো অফিসের সাথে সংশ্লিষ্ট কি না। যেমন বই বিতরণে সেটা উপজেলা শিক্ষা অফিসারের সাথে, অফিসের সাথে জড়িত, এনসিটিভির সাথে জড়িত। কোনো ট্রেনিং প্রোগ্রাম হলে সেটা ইউআরসির সাথে সংযুক্ত হতে পারে, এরকম আর কি। এরপর এইখানে রয়েছে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির বিভিন্ন সেকশন আমরা যে প্রস্তুত করব, সেই সেকশনটা কীভাবে প্রস্তুত করব সেটার উপরে আবার বিস্তারিত লেখা রয়েছে। যেমন কর্মসম্পাদনের সার্বিক চিত্র, সার্বিক চিত্রের ভিতরে কি কি থাকবে, 3 বছরের প্রধান অর্জন,
এবং সমস্যা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা। এবং এটার ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট কথাটা রয়েছে সেটা হলো প্রধান অর্জনসমূহ সংক্ষেপে বর্ণনা করতে হবে। এই যে সার্বিক চিত্র সুনির্দিষ্ট এবং তথ্যবহুল, কিন্তু যথাসম্ভব সংক্ষিপ্ত। এটা একটা সার্বিক চিত্রটা খুব সংক্ষিপ্ত হতে হবে এবং তথ্যবহুল হতে হবে। প্রস্তাবনা কি থাকবে? প্রস্তাবনায় চুক্তির উদ্দেশ্য, পক্ষসমূহ, কোন কোন পক্ষের সাথে এই চুক্তিটি স্বাক্ষর হলো এবং কবে স্বাক্ষরিত হলো, এখানে ওটা উল্লেখ থাকবে। এরপর সেকশন 1-এ থাকবে ভীষণ রূপকল্প। এটি সাধারণত রূপকল্পটি সাধারণত 5 থেকে 10 বছর মেয়াদের জন্য নির্ধারণ করা হয়। ফলে অফিসের কাঠামোগত পরিবর্তন বা কাজের ধরন ব্যাপক পরিবর্তন ব্যতীত রূপকল্প বছর বছর পরিবর্তিত হবে না। এটি সাধারণত মন্ত্রণালয় এই ভীষণটি নির্ধারণ করে থাকে। এরপর রয়েছে অভিলক্ষ্য। অভিলক্ষ্য হলো, এটাকে আমি যদি একটু উদাহরণ হিসেবে বলি, যেটা যদি প্রাথমিক শিক্ষার লক্ষ্য হয় তাহলে এটা হলো উদ্দেশ্য। অর্থাৎ এই রূপকল্পটি যদি আমি অর্জন করতে চাই তাহলে কিভাবে, কার জন্য অর্জন করতে চাই এবং কি অর্জন করতে চাই সেটি থাকবে হলো এই অভিলক্ষ্যের মধ্যে, এবং এটি নির্ধারণ করবে সাধারণত আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অর্থাৎ রূপকল্পটা মন্ত্রণালয় যদি নির্ধারণ করে তাহলে অভিলক্ষ্যটা নির্ধারণ করবে হলো ডিপিই, মানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এরপর তোমার কার্যাবলী। কার্যাবলী বলতে আমাদের সাধারণত দৈনন্দিন বা প্রধান যে কার্যাবলী বিদ্যালয়গুলি হয়ে থাকে সেগুলি এখানে উল্লেখ থাকবে। এরপর সেকশন 2, এটা সেকশন 1-এ গেল। সেকশন 2-তে থাকবে প্রভাব এবং ফলাফল। এটা সাধারণত বছর বছর পরিবর্তন করার সমীচীন নয়, এই জন্য আমাদের নমুনায় যেটা দেওয়া রয়েছে দুইটি, সেই দুটি আমরা রাখবো। এরপর চলে যাবো আমরা সেকশন 3-তে। সেকশন 3-তে আবার অনেকগুলি কলাম রয়েছে, কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4, কলাম 5। আমি একটু এই যে সেকশন, এই যে কলাম 1-এ রয়েছে কর্মসম্পাদন ক্ষেত্র, 2-এ রয়েছে ক্ষেত্রের মান, 3-এ রয়েছে কার্যক্রম, 4-এ রয়েছে সূচক। এই কথাগুলি আসলে এখানে বলছে। কলাম এতে রয়েছে কর্মসম্পাদন ক্ষেত্র, 2-এ রয়েছে কর্মসম্পাদন ক্ষেত্রের মান, এই যে আমি যেটা বলছিলাম যে 1-এ রয়েছে এটা এখানে বলছে আসলে। তারপর রয়েছে 3-তে কার্যক্রম এবং কর্মসম্পাদন সূচক রয়েছে এবং গণনা পদ্ধতি আবার 4 ধরনের গণনা পদ্ধতি রয়েছে: সমষ্টি ও গড়, তারিখ, ক্রমপঞ্জীভূত। আরেকটা রয়েছে হারটা, এই যে সমষ্টি, গড়, তারিখ ও ক্রমপঞ্জীভূত। আচ্ছা, গড়টা এখানে হার ধরা হয়েছে। তাহলে সমষ্টি, গড়, তারিখ এবং ক্রমপঞ্জীভূত। একক কর্মসম্পাদন সূচকের মান। আর এখানে একটি লক্ষ্য হলো যে 100 হলে অসাধারণ, 90 হলে অতি উত্তম, 80 হলে উত্তম। এইটা কে নির্ধারণ করবে? এটা নির্ধারণ আসলে আমাদের মন্ত্রিপরিষদ বিভাগ থেকেই এই স্কেলটি দেওয়া রয়েছে। এখানে আমরা কেউ চেঞ্জ করতে পারবো না যে এখানে 90-তে আমরা অসাধারণ ধরবো বা অতি উত্তমে 95-তে ধরবো, এটা তা না, এটা আমাদের একবার নির্ধারণ করে দিয়েছে। আচ্ছা, আমি এখান থেকে যদি কথা বলি তাহলে একক গেল, গণনা পদ্ধতি, সূচকের মান গেল। এরপর প্রকৃত অর্জন। সূচকের মান বলতে এই যে 70, আমাদের এখানে যে কয়টি কর্মসম্পাদন ক্ষেত্র থাকবে এবং যে কয়টি কার্যক্রম থাকবে সবগুলি সূচকের মান মিলে আমাদের 70 হতে হবে। এরপর প্রকৃত অর্জন, আমাদের গত 2 অর্থ বছরের প্রকৃত অর্জনটা আমরা এই 8 এবং 9 কলামে লিখব। এরপরে এই বছরের যেটা আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করব সেটা কিন্তু এই কলামগুলিতে আমরা লিখব। এরপরে আমরা বিগত 2 অর্থ বছরটা লিখলাম, এই অর্থ বছরেরটা লক্ষ্য নির্ধারণ করলাম এবং পরবর্তী 2 অর্থ বছরেরটা আমরা প্রক্ষেপণ করব। এজন্য সেটা এই 15 এবং 16 নম্বর কলামে এটা যাবে। তাহলে এটা গেল। এরপরে সুশাসন এবং সংস্কারমূলক কর্মসম্পাদন 30 মার্চ, এটা আমি আগে দেখিয়েছি, এটা হলো সেটার ছক। এরপরে আর কি আছে? এরপর সংযোজনী, এখানে আমাদের 1 থেকে 8 পর্যন্ত সংযোজনী থাকবে। তো আমরা এদিকে, আচ্ছা, এখানে একটা বিষয় ত্রৈমাসিক
অর্ধবার্ষিক এবং বার্ষিক যে প্রতিবেদন আমরা দিব, 6টা প্রতিবেদন দেব, তাহলে এই ফর্মেটে কিন্তু আমাদের প্রতিবেদনটা দিতে হবে। আচ্ছা, আমরা এখন চলে যাই সরাসরি আমাদের একটি এপি এর একদম মানে আউটপুটে। এতক্ষণ তো আমরা নির্দেশনা নিয়ে কথা বললাম, নির্দেশিকা নিয়ে থিওরিটিক্যাল কথা বললাম, এখন প্র্যাকটিক্যাল কথাবার্তায় চলে যাই। এই যে একটি এপি শুরু হলো, প্রথম পেজ। যে সহকারী উপজেলা শিক্ষা অফিসার টেংরাখোলা ক্লাস্টার, উপজেলা শিক্ষা অফিস মুকসুদপুর গোপালগঞ্জ, এবং এর সাথে কার চুক্তি? প্রধান শিক্ষক 42 নং বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মুকসুদপুর গোপালগঞ্জের মধ্যে স্বাক্ষরিত। অর্থাৎ এই চুক্তিটি মানে সহকারী উপজেলা শিক্ষা অফিসার টেংরাখোলা ক্লাস্টারের সাথে প্রধান শিক্ষক 42 নং বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে চুক্তি। সূচিপত্র, সার্বিক চিত্র, প্রস্তাবনা, সেকশন থাকবে 3টা এবং সংযোজন থাকবে আমি বলছিলাম 1 থেকে 8টা। এই যে সার্বিক চিত্র, প্রথমে আসতে সার্বিক চিত্র। সার্বিক চিত্রের ভিতরে থাকবে 3টা জিনিস, প্রধান অর্জনসমূহ থাকবে, সমস্যা ও চ্যালেঞ্জ থাকবে, ভবিষ্যৎ পরিকল্পনা থাকবে। তাহলে সাম্প্রতিক বছর সময় প্রধান অর্জন, এখানে আপনার বিদ্যালয়ে যা যা আসলে সঠিক অর্জন করছেন সেটাই আমরা লিখব। যেমন এখানে আমরা লিখছি 5 কক্ষ বিশিষ্ট একটি সুন্দর ভবন নির্মাণ করা হয়েছে, সুদৃশ্য গেট সব, বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়েছে, প্লেইং অ্যাক্সেসরিজ, মাল্টিমিডিয়া ডিজিটালাইজড করা হয়েছে শ্রেণীকক্ষে। আসলে এটা একটি সুন্দর স্কুল আমাদের এই উপজেলায়, আমার ক্লাস্টারের। এই জন্য আপনারা আরও আপনাদের যে ক্লাস্টারের বিদ্যালয়ের যে অর্জন, সেই অর্জনটাই আপনারা লিখবেন। সমস্যা ও চ্যালেঞ্জ, আসলে কোভিডের জন্য আমাদের স্বাভাবিক পাঠদান যে ব্যাহত হয়েছে এবং যে শিশুদের যে লার্নিং গ্যাপ তৈরি হয়েছে সেটি আসলে উত্তরণ করাই কিন্তু আমাদের সমস্যা, প্রধান সমস্যা, এবং এটা একটা চ্যালেঞ্জ। তারপরে যারা দরিদ্র পরিবারের শিশু, তারা অনেক সময় আর্থিক কাজে তাদের সন্তানদের কাজে লাগায়, সেটা থেকেও আসলে বের করে আনা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। ভবিষ্যৎ পরিকল্পনা, কোভিড-19 রেসপন্স অ্যান্ড রিকভারি প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে সংকটকালীন সময়ে রিমোট লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে ব্লেন্ডিং পদ্ধতিতে পাঠদান কার্যক্রম, এটা আসলে আমি ওই নমুনা থেকেই নিয়েছি। তারপরে CRBS এর মাধ্যমে, প্রকল্পের মাধ্যমে আমাদের যে 2400 আইডি কার্ড প্রদান করার একটা পরিকল্পনা রয়েছে। এরপর আমাদের 22-23 অর্থ বছর প্রদান অর্জন সমূহ, এটাও আমি আসলে আমাদের নমুনা থেকে নিয়েছি। আপনারা নমুনা নিশ্চয়ই ইতিমধ্যে পেয়ে গেছেন। তারপরেও প্রাপ্যতাযোগ্য সকল শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান, বিনামূল্যে বই প্রদান, স্লিপ বাস্তবায়ন, স্কুল ফিডিং কার্যক্রমের আওতায় আনা এবং পাঠক্রমিক কার্যক্রম জোরদার করা এবং প্রাথমিক বিদ্যালয়তে স্থানীয় কমিটিকে সম্পৃক্ত করা। এবং প্রস্তাবনা, এটা অ্যাজ ইট ইজ নমুনা থেকে নেওয়া হয়েছে। প্রধান শিক্ষক 42 নং বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মুকসুদপুরের সাথে সহকারী উপজেলা শিক্ষা অফিসার টেংরাখোলা ক্লাস্টার 22 সালের জুন মাসের, আসলে 30 তারিখ দেওয়া যাবে না, আমাদের 25 তারিখে দিতে হবে, যেহেতু আমাদের টাইম লাইন অনুযায়ী 25 তারিখের ভিতরে আমাদের এই কাজটা শেষ করতে হবে, এই চুক্তিটা স্বাক্ষর করতে হবে। এরপর সেকশন 1-এ যদি আমরা যাই, সেকশন 1-এ রয়েছে রূপকল্পে কী রয়েছে এটা একবার নির্ধারণ করা, এটা আমরা কোনোরকমভাবে চেঞ্জ করতে পারবো না। এটি যেহেতু মন্ত্রণালয় সাধারণত এটা আমাদের নির্ধারণ করে দিয়ে থাকে, অতএব এখানে আমরা চেঞ্জ করতে পারবো না। এটা শুধু আমরা তার আগে বিদ্যালয়ের নামটা লিখতে পারবো, বিদ্যালয় 42 নং বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিশুর জন্য সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা। এটা হলো আমাদের রূপকল্প, ভিশন। আর মিশনটা কি? এটা অর্জন করব যে কীভাবে অর্জন করব, কার জন্য অর্জন করব সেটা উল্লেখ করা। যেমন এই বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও গুণগত মান উন্নয়নের মাধ্যমে, কিসের মাধ্যমে? সুযোগ সম্প্রসারণ, সুযোগ বাড়াতে হবে এবং গুণগত মান উন্নয়ন করে কার জন্য? সকল শিশুর জন্য সমতা ভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ। এটা হলো আমাদের মিশন। আর কর্মসম্পাদনের ক্ষেত্র, এখানে আমরা নিয়েছি হলো কর্মসম্পাদনের ক্ষেত্রের ভিতর রয়েছে 3টা, আর সুশাসন এবং সংস্কারমূলক কর্মসম্পাদনের ক্ষেত্র এটা তো নির্ধারণ করা আমাদের, এটা চেঞ্জ করতে পারবো না। এইখানে 3টা নেওয়া হয়েছে, এখানে 3টা থেকে 5টাও নেওয়া যাবে, তবে 3টা আমাদের যেহেতু নমুনায় আছে আমরা 3টাই নিয়েছি।
এই তিনটা নিয়ে আমাদের মূল কাজ। আসলে আমাদের এই এপিএতে মূল জায়গায় হলো এই কর্মসম্পাদনের ক্ষেত্র তথা এখানে যে তিনটি আমরা দেখতে পাচ্ছি এই তিনটিকে আবার আমরা ছোট ছোট ডোমেইনে ভাগ করব এবং সেখানে মার্কসও আমরা কিন্তু নম্বর বন্টন করব ওইভাবে। আর কার্যাবলী বিদ্যালয়গুলি সাধারণত নর্মালি এই কাজগুলি সাধারণত করে থাকে। শিশু জরিপ, শিক্ষণ শেখানোর কার্যক্রম, কাবিন কার্যক্রম, যোগদান, ক্রীড়া সাংস্কৃতিক কার্যক্রম উন্নয়ন, এইগুলি আমরা করে থাকি বিদ্যালয়ে। এরপরে আমাদের সেকশন 2-তে রয়েছে হলো প্রভাব। এটা হলো দুইটি আমরা নমুনায় পেয়েছি, দুইটি আমরা রাখবো। আর এই দুইটি এটা কোথা থেকে নেওয়া হয়েছে? অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এটা রয়েছে আমাদের প্রাথমিক শিক্ষা চক্র সমাপনের হার 91% উন্নীতকরণ। এটা আমাদের একটা লক্ষ্যমাত্রা রয়েছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। এরপরে আমাদের শিক্ষক শিক্ষার্থীর যে সমতা 1:30, এটাও আমাদের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় রয়েছে। অর্থাৎ এই দুইটা আউটকাম আমরা নির্ধারণ করব। এটা আমাদের নমুনাতেও আছে, এটা আমরা এজ ইট ইজ রেখে দেব। এরপর সেকশন 3, যেটা আমাদের মূল কাজ, প্রাথমিক শিক্ষা মান নিশ্চিতকরণ। এই মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, এটার মার্কস হলো 34। আর সর্বজনীন বৈষম্যের টেকসই মানসম্মত প্রাথমিক শিক্ষা সম্প্রসারণ হলো 22 এবং আরেকটা থার্ড হলো প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন হলো 14। এই হলো 70। 14, 22 আর হলো 34, এই হলো 70 মার্কস। এই 34কে আবার আমরা কিন্তু এই বিভিন্নভাবে ভাগ করব। যেমন এই মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের জন্য আবার 4টি ছোট ছোট ডোমেইনে কার্যক্রমে ভাগ করব। শিশু জরিপ ও ভর্তি, শিক্ষণ শেখানো কার্যক্রম, প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষকদের শ্রেণী পাঠদান পর্যবেক্ষণ আর শিক্ষণ পরিবেশ উন্নয়ন। এই 4টি কার্যক্রমে কিন্তু আমরা ভাগ করছি, ছোট ছোট 4টি কার্যক্রমে। এই প্রধান ছিল মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, এটা 34 মার্কস। আর শিশু জরিপ ও ভর্তি এরকম 4টি ভাগে আমরা ভাগ করছি। এই 34কে তখন আবার ভেঙে আমরা কিন্তু এই ছোট ছোট করে দিয়ে দিয়েছি। যেমন শিশু জরিপ ও ভর্তিতে এটাই রয়েছে হলো 5 এবং 7, এটা রয়েছে 7। আবার শিক্ষণ শেখানো কার্যক্রমে রয়েছে হলো 6 আর 3 9 আর 9 18। এই শিক্ষণ শেখানো কার্যক্রম রয়েছে কিন্তু আবার 18। এভাবে আমরা ছোট ছোট আবার এই কাজটা করি। শিশু জরিপ এবং ভর্তিকে আবার কয়টা আমরা 3টা ছোট ছোট কাজে আবার ভাগ করছি, সূচকে ভাগ করছি। যেমন শিশু জরিপ ও ভর্তির মধ্যে 3 ভাগে ভাগ করছি। কীভাবে? নির্ধারিত তারিখের মধ্যে ক্যাচমেন্ট এলাকার সকল থানার শিশু জরিপ সম্পন্ন এবং জরিপকৃত সকল শিশুকে ভর্তি এবং ক্যাচমেন্ট এলাকার ভিতরে এবং বাইরের সমস্ত শিশুকে ভর্তি। এই 3টি ভাগে কিন্তু আমরা ভাগ করেছি। এবং গণনা পদ্ধতি, এটা তারিখ, অর্থাৎ নির্ধারিত তারিখের মধ্যে কিন্তু আমরা এই জরিপটা সম্পন্ন করব। আর ভর্তির ক্ষেত্রে আমরা হার নির্ধারণ করেছি, শতকরা মানে গড় যেটা। আর ক্যাচমেন্ট এলাকার বাইরে এটা আমরা সংখ্যায় নির্ধারণ করেছি। অর্থাৎ আমাদের যত জরিপ থাকবে এবং ততই আমাদের কিন্তু ভর্তি সম্পন্ন করতে হবে। এবার একক গেল। এরপর কর্ম সম্পাদন সূচকের মধ্যে যে 3, আমি এটা আগে আসলে বলে ফেলেছি যে এই 34কে আমরা আবার ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করব। আবার প্রত্যেকটা কার্যক্রমকে আবার কর্মসম্পাদন সূচক নামে কতগুলি ছোট ছোট ভাগে ভাগ করব এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মার্কস করে বসাবো। তবে এখানে উল্লেখ হলো, এখানে আপনি ইচ্ছে করলে 10 দিতে পারবেন না। এটা 5-এর উপরে কোনোটা মার্কস বসাতে পারবেন না। যে কোনো একটা কর্মসম্পাদন সূচকের বিপরীতে আপনি সর্বোচ্চ 5 মার্কস বসাতে পারবেন। তা নাহলে দেখা গেলো যে অনেকেই মানে সূচক কম দিয়ে মার্কস বাড়িয়ে এটা অর্জন করার চেষ্টা করবে, তা হবে না। তারপরে লক্ষ্যমাত্রা, যেমন 20, 12, 22, অর্থাৎ 22 সালের 20শে ডিসেম্বরের ভিতরে যদি আপনি আপনার এলাকার ক্যাচমেন্ট এলাকার খানা জরিপ সম্পন্ন করে থাকেন তাহলে আপনি অসাধারণ মার্কস পাবেন। তার একদিন পরে যদি কমপ্লিট করেন তাহলে 90 মার্কস পাবেন। এরপরে
22 তারিখে করলে উত্তম, এবং চলতি মান কবে হবে? 23 তারিখে করলে। এখানে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, চলতি মানই কিন্তু আমাদের সর্বনিম্ন মার্কস, এরপরে কিন্তু আর কোনো পাস মার্কস নাই, এটি পাস মার্কস। চলতি মান হলো পাস মার্ক। এর নিচে আপনি এই 24 তারিখে যদি করেন এটা, এই জরিপটা, খানা জরিপটা, তাহলে আপনি একদম জিরো পাবেন একদিন পরে যদি করেন। এখন এটা প্রমাণ করার বিষয় কি, এটা হলো আপনার যে আপনি যদি 23 তারিখের ভিতরে স্বাক্ষর করে আপনার সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে সিন করেন বা তার কাছে রিপোর্টটি জমা দেন, তাহলে আপনি এটা প্রমাণক রাখলেন, ওইটা একটা প্রমাণক যে আপনি তার কাছে রিসিভ করালেন বা তাকে সিন করালেন যে হ্যাঁ আপনার জরিপটা সম্পন্ন হয়েছে, তাহলে ওইটা একটি প্রমাণক হিসেবে এই সূচকের অর্জনের যে প্রমাণক সেটি আপনি সংগ্রহ করে রাখলেন। তাহলে আপনি কিন্তু এটা কয় তারিখে, যদি এই তারিখে দেন, 20 তারিখে তার কাছে সিন করান, তাহলে আপনি কিন্তু অসাধারণ মার্কস প্রাপ্য হবেন। আর প্রক্ষেপণ কি, যে আমরা প্রতি বছরই ডিসেম্বরের 20 তারিখের ভিতরে এটি করব। তদ্রূপ এই যে ভর্তির ক্ষেত্রেও তাই, যদি আপনি 100% করেন অসাধারণ পাবেন, 99% যদি করেন, 1% কম করেন তাহলে উত্তম পাবেন, 97 হলে চলতি মার্কস, অর্থাৎ 97% নিচে যদি আপনার স্কুলে ভর্তি হয়, তাহলে আপনি কিন্তু 0 মার্কস পাবেন। আর প্রক্ষেপণ অবশ্যই আমাদের থাকবে যে আমরা পরের বছরগুলিতে 100% করে ভর্তি করব। এভাবে শিক্ষণের কার্যক্রমে আবার কতগুলি ক্ষুদ্র ভাগে ভাগ করা হয়েছে এবং সেখানে আবার ছোট ছোট মার্কসে বিভক্ত করা হয়েছে। এরপরে আমরা চলে যাই দ্বিতীয় কর্মসম্পাদন। এটা কর্মসম্পাদনের ক্ষেত্র, সর্বজনীন এবং বৈষম্যহীন টেকসই মানসম্মত প্রাথমিক শিক্ষা সম্প্রসারণ, এটা 22 মার্কস। এই 22 মার্কসও কিন্তু আবার কয়টি ভাগে ভাগ করা হয়েছে, এখানে 5টি ভাগে ভাগ করা হয়েছে। এই যে শিক্ষাবর্ষের শুরুতে বই বিতরণ, IPMS সফটওয়্যারের তথ্য হালফিলকরণ, প্রাক প্রাথমিক শ্রেণীকক্ষ সজ্জিতকরণ ও উপকরণ সংগ্রহ, ছবিসহ ID কার্ড প্রদান এবং সামাজিক উদ্বুদ্ধকরণ, এটা মিলে হলো 22 মার্কস। এবং এটার জন্য যেমন এই কর্মসম্পাদনের মানে কার্যক্রমের জন্য একটাই মাত্র সূচক নির্ধারণ করা হয়েছে, বই। অর্থাৎ 1 তারিখের ভিতরে যদি আপনি বই দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অতি উত্তম পাবেন। তারপরে এখানে IPMS সফটওয়্যারে আপনি কবে ভিতরে এটা হালফিল করলে কত পাবেন, এখানে কিন্তু দেওয়া রয়েছে। এখানে আমি কিছু চেঞ্জ করেছি, এটা আপনার ওটার সাথে যদি কখনো মিলান তাহলে একটু বুঝতে পারবেন। এরপরে আমাদের 3 নম্বরে রয়েছে প্রাথমিক শিক্ষার ব্যবস্থাপনার উন্নয়ন। এইখানে আবার ছোট ছোট কতগুলি কাজে ভাগ করা হয়েছে, এটিগুলি আপনাদের আমি এটি যারা মেল অ্যাড্রেস আমার কমেন্ট বক্সে দিবেন তাদেরকে আমি এটি সফট কপি পাঠিয়ে দিব। এটা আপনারা একটু পড়ে নেবেন বা দেখে নেবেন। এইখানে একটি বিষয় আমি বলতে চাচ্ছি, যেমন প্যাক মিটিং, প্রকৃত অর্জন আপনি মনে করেন যে আসলে 10টা করেছেন, প্রকৃত অর্জন যদি 10 হয় তাহলে এই 10 আপনি এইখানে বসাতে, চলতি মানের ঘরে আপনি কিন্তু 10 মার্কস বসাতে পারবেন। অর্থাৎ তার বিগত বছরের প্রকৃত অর্জন হবে চলতি মান হিসেবে ধরা হয়। এরপরে আপনি এইখানে দিলেন যে 20, লক্ষ্যমাত্রা নির্ধারণ ক্ষেত্রে আপনার কিন্তু এটা হেল্প হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্যারামিটার। তাহলে আপনি এখানে 40 দিলেও কিন্তু মোটামুটি একটা হয়ে যায় যে অতএব গত অর্থ বছরের যেটা প্রকৃত অর্জন সেটা এই অর্থ বছরের চলতি মান হিসেবে ধরা হবে। ঠিক আছে, চলতি মান হিসেবে কিন্তু ধরা হবে। আচ্ছা, এটা গেল 70 মার্কসের। এই যে এর পুরো জিনিসটাই কিন্তু আমাদের 70 মার্কস, এটা কিন্তু 70 মার্কসের গেল। এরপর আমাদের বাকি রইল কত, 30। এই 30-এর ভিতরে আমাদের শুদ্ধাচার, এই যে 30, এই 30কে ভাগ করা হয়েছে আবার 10, এভাবে আমি আগে দেখাইছিলাম 10, তারপরে এখানেও 10, দ্বিতীয়টাও 10, ই গভর্নেন্সে 10, তথ্য অধিকারে 3, অভিযোগে হলো 4, আর সেবা প্রদানে হলো 3। এই হলো
30, এটা কিন্তু আমাদের একদম নির্ধারণ করা থাকবে, এটা হুবহু আপনার একই হবে। এরপরে এখানে একটি মানে অঙ্গীকারনামা থাকবে। প্রধান শিক্ষক বলবে যে হ্যাঁ, আমি সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট অঙ্গীকার করছি এই চুক্তিতে বর্ণিত ফলাফল অর্জনে সচেষ্ট হব। আর সহকারী উপজেলা শিক্ষা অফিসার বলবে যে আমিও এই চুক্তিতে বর্ণিত ফলাফল অর্জনে সংশ্লিষ্ট বিদ্যালয়কে সর্বাত্মক সহযোগিতা করব। যেহেতু আসলে দুই পক্ষের মধ্যে চুক্তি, অথবা এক পক্ষ মানে ঊর্ধ্বতনর কাছে অঙ্গীকার করবে এবং ঊর্ধ্বতন সেই অর্জনে কীভাবে সহযোগিতা করবে সেই অঙ্গীকারনামাটি এখানে থাকবে এবং তারা স্বাক্ষর করবে। সংযোজনী একই থাকবে, হলো আসলে এটি একটি অ্যাক্রোনিমস, আপনারা এটা দেখিয়ে বুঝতে পারতেছেন। যেমন স্লিপ, স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান, অর্থাৎ এটার সংক্ষিপ্ত রূপ হলো এটাই আসলে আমরা এই শব্দ সংক্ষেপে বোঝাতে চাচ্ছি। এরপরে 2 রয়েছে কি, এই 2 আমাদের যে কার্যক্রমটি রয়েছে এবং যেগুলি সূচক রয়েছে, এই সূচকগুলি কে আসলে বাস্তবায়ন করবে? বাস্তবায়নকারী কর্তৃপক্ষ। যেমন এই জরিপটা কে করবে? শিক্ষকগণ এবং AUEO ফ্রন্টে একটু সমস্যা আছে। ঝরে পড়া হার কমিয়ে আনা, বিদ্যালয়ে গমন উপযোগী শতভাগ ভর্তিকৃত শিশু, শিক্ষক এবং SMC, মানে কে আসলে বাস্তবায়ন করবে এই যে কার্যক্রমগুলি, সূচকগুলি রয়েছে, এগুলি কে বাস্তবায়ন করবে সেইগুলি আসলে এখানে দেওয়া রয়েছে। এবং প্রমাণক, যে এইটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে প্রমাণক কি হবে। যেমন জরিপ, আমি আগে বলেছিলাম যে জরিপ যে ক্লাস্টার অফিসারের কাছে যে প্রতিবেদন দিবেন, সেটি সিন করাবেন, ওইটি কিন্তু আপনার একটি প্রমাণক। এবং ভর্তি রেজিস্টার, ঝরে পড়ার জন্য যে আমাদের চক্র রয়েছে এবং শিক্ষাচক্র সম্পন্ন করার যে রেজিস্টার, সেটা কিন্তু আপনি যদি সহকারী উপজেলা শিক্ষা অফিসারের থেকে, যেহেতু তার কাছে রিপোর্ট দিবেন, অতএব তার যদি স্বাক্ষর থাকে, আপনি যথাসময়ে সেটা কিন্তু তার কাছে স্বাক্ষর করে নেবেন। উপস্থিতির হার, বিদ্যালয় উপস্থিতির যে রেজিস্টার, সেটি দেখায় কিন্তু আপনি উপস্থিতির হার প্রমাণক হিসেবে আপনি কিন্তু দেখাতে পারবেন যে আপনার কোন মাসে আসলে কত উপস্থিতির হার। এভাবে প্রত্যেকটা কাজের কিন্তু আপনার প্রমাণক রাখতে হবে। অর্থাৎ যেখানে আমাদের এই যে কয়টা কার্যক্রম রয়েছে এবং সূচক রয়েছে, প্রত্যেকটাই কিন্তু এখানে লেখা রয়েছে, অতএব এবং এখানে আপনাকে এই প্রমাণক অবশ্যই সংগ্রহ করতে রাখতে হবে। এরপরে 3 নম্বর সংযোজনীতে রয়েছে আপনার কিছু মানে কার্যক্রম রয়েছে যেটা শুধু আপনার অফিস না, অন্যান্য অফিসের সাথে জড়িত। যেমন আপনি মনে করেন আপনার বিদ্যালয়ের সীমানা নির্ধারণ করতে চান, তখন সেটা কি, যে আমাদের উপজেলা ভূমি অফিসের সাথে জড়িত, উপজেলা শিক্ষা অফিসারের সাথে জড়িত, কারণ তার মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। যেমন এখানে উপজেলা ভূমি অফিস প্লাস উপজেলা শিক্ষা অফিস, এটা আপনাকে লিখতে হবে। উপজেলা এডুকেশন অফিস। কাবিং কার্যক্রম, যেমন আপনার বিদ্যালয়ে কাউকে বেসিক করাবেন, সেটা শুধু আপনার উপর নির্ভর করেন। উপজেলা স্কাউটস যে সংগঠন রয়েছে সেখানে তাদের সাথেও এটা জড়িত। অতএব আপনার যে কার্যক্রমগুলি আপনার অন্যান্য অফিসের সাথে জড়িত, সেইগুলি এইখানে আনতে হবে, সংযোজন 3-তে আনতে হবে। এরপর সংযোজনী 4, এই যে সংযোজনী 4, 42 এবং 42 সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা। এইখানে দেখেন, আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম আগে, এই যে শুদ্ধাচার কর্মপরিকল্পনায় আমাদের কিন্তু রয়েছে হলো 10 মার্কস, কিন্তু এইখানে দেখেন 4, 6, 4, 2, 3, 4, 3, আরেক পৃষ্ঠা রয়েছে 4, 4, এটার আসলে মোট মার্কস হবে 50, কিন্তু আমরা এই যে 26 আর হলো 4, 30, 30 আর 20, 50, ঠিক আছে। এই 50 আবার তার পরেরটাও দেখেন, এইখানেও আছে, এই গভর্নেন্সেও আছে, কিন্তু 50 মার্কস আছে। কিন্তু আমরা দেখিয়েছিলাম যে এটায় 10, পরেরটায় 10, এরকম। আসলে এই 50কে ক্যালিব্রেট করতে হবে আপনাকে ওই
10-এর ভিতরে। অর্থাৎ এই 50-এর ভিতরে যদি আপনি 25 পান, তাহলে ওই 10-এর ভিতরে পাবেন আসলে 5। এভাবে কনভার্ট করে নিতে হবে। এখানে 50-এর ভিতরে আপনি যত অর্জন করবেন, হ্যাঁ, যেমন এই 50 অনৈতিকতার কমিটি সভা হবে 4টি। আপনি প্রথম কোয়ার্টার একটি করতে চান, লক্ষ্যমাত্রা আর কি, দ্বিতীয় কোয়ার্টার, তৃতীয় কোয়ার্টার একটি এবং চতুর্থ কোয়ার্টার একটি। আপনি যখন নাকি প্রথম কোয়ার্টারে একটা অর্জন করবেন, এখানে 1 দিয়ে দিবেন, এবং পরে যদি এগুলি না করেন তাহলে আপনি এখানে কত পাবেন? 4-এর ভিতরে পাবেন হলো 1। যেহেতু একটা করছেন, 4টা করার কথা 4 মার্কস, এখানে আপনি একটা যখন করবেন তখন পাবেন আপনি কত? তখন পাবেন এই যে মান 10 4, তখন পাবেন 1, 4-এর ভিতরে 1 পাবেন। ঠিক আছে? এই সুশাসন প্রতিষ্ঠান নিমিত্তে অংশীজনের সাথে অংশগ্রহণ সভা করার কথা হলো আপনার 2টা, লক্ষ্যমাত্রা 2টা নিচ্ছেন, 2টার জন্য আপনি 4 মার্কস নির্ধারণ করছেন। যদি আপনি একটা করেন তাহলে 2 মার্কস পাবেন। আর এই সূচকগুলি যোগ করে 50-এর ভিতরে আপনি যত পাবেন সেটাকে আপনি কনভার্ট করতে হবে, 10-এর মধ্যে নিয়ে যেতে হবে। এরপরে এইখানে রয়েছে শুদ্ধাচার সংশ্লিষ্ট এবং দুর্নীতি প্রতিরোধ সহায়ক কল্যাণ অন্যান্য কার্যক্রম, সততা স্তরে জন্য আপনি 4 মার্কস, মানবতার দেওয়াল চালুকরণ, শ্রেণীকক্ষে নীতিবাক্য লেখা, স্টুডেন্ট অফ দ্য মান্থ, প্রাপ্তি বক্স, এগুলি আসলে আমার নিজের এগুলি লেখা, এইগুলি আপনারা এখান থেকে নিতে পারেন। বা এর চেয়েও যদি ভালো কিছু আপনার থাকে এই দুর্নীতি প্রতিরোধে বা শুদ্ধাচার সংশ্লিষ্ট, তাহলে আপনি এগুলি নিতে পারেন। তারপর ই গভর্নেন্স এবং উদ্ভাবন পরিকল্পনা, এখানে 50 মার্কস আছে, ওইভাবে আপনাকে 10-এ ক্যালিব্রেট করতে হবে। এরপর অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, এখানে আপনার যা আছে হুবহু তাই দিবেন, একটু স্টাডি করবেন এবং লক্ষ্যমাত্রাগুলি দেখবেন, এবং এক একটার সাথে কিন্তু এক একটার মিল নাই। এখানে লক্ষ্যমাত্রা একরকম, এটার ছকটা আরেক রকম, এগুলি আপনাদের একটু দেখতে হবে। এটা সব অফিসের জন্য একই। ঠিক আছে? তো এই ছিল আজকের আমার ভিডিও। যদি ভালো লাগে লাইক দিবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর যারা ইমেলে ওখানে দিবেন, তাদের যদি সফট কপি পেতে চান তাহলে সফট কপিও আমি এখানে পাঠিয়ে দেবো। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ।